নমস্কার। আমাদের আজকের আলোচনায় সবাইকে স্বাগত, যেখানে আমরা একটা বেশ পরিচিত বিষয়কে একটু অন্যভাবে বোঝার চেষ্টা করব। আজকের আলোচনার বিষয়টা কিন্তু আমাদের সবারই খুব চেনা। আমরা এমন একটা ওয়েলনেস ট্রেন্ড নিয়ে কথা বলতে যাচ্ছি যা মনে হচ্ছে আজকাল সব জায়গায় ছেয়ে গেছে, আর সেটা হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু ঠিক গতানুগতিক কোনো ডায়েট নয়, বরং এটাকে একটা বিশেষ খাদ্যাভ্যাস বা ইডিং প্যাটার্ন বলা যেতে পারে। আর মজার ব্যাপার হলো, আধুনিক বিজ্ঞানও কিন্তু ওজন নিয়ন্ত্রণ আর মেটাবলিক স্বাস্থ্যের জন্য এর কিছু দারুণ সুবিধার কথা বলছে। ব্যাপারটা একটু ভাবুন, এখনকার দুনিয়ায় প্রায় ১৯০ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ স্থূলতার শিকার। এই বিশাল সংখ্যার দিকে তাকালেই বোঝাই যায় কেন ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের মতো একটা উপায় এত জনপ্রিয় হয়ে উঠছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে, এই যে আধুনিক একটা সমাধান, এটা কি সত্যিই একদম নতুন কিছু? আচ্ছা, চলুন তাহলে এই ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। এর জন্য আমাদের কয়েক হাজার বছর পিছিয়ে যেতে হবে, একেবারে প্রাচীন ভারতে, যেখানে উপবাসের আসল শিকড় লুকিয়ে আছে। আয়ুর্বেদের জগতে ফাস্টিংকে বলা হয় উপবাস। শব্দটার অর্থ কিন্তু খুব গভীর। এর মানে হল ঈশ্বরের কাছাকাছি থাকা বা তার সান্নিধ্যে বাস করা। এখন এইখানেই কিন্তু আসল মজাটা। আয়ুর্বেদিক উপবাস আর আধুনিক ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের মধ্যে একটা বড় পার্থক্য আছে। ইন্টারমিটেন্ট ফাস্টিং যেখানে একটা নির্দিষ্ট সময়সূচি মেনে চলে, সেখানে উপবাসের ফোকাসটা হল সম্পূর্ণ ব্যক্তিগত আর সামগ্রিক একটা অভিজ্ঞতার উপর। এর সাথে যোগশাস্ত্রের তপস ধারণাটারও একটা দারুণ মিল খুঁজে পাওয়া যায়। তপস মানে হল জেনে বুঝে সচেতনভাবে কিছুটা অস্বস্তি বা কষ্টকে স্বীকার করে নেওয়া, যাতে মন আরও শুদ্ধ আর শক্তিশালী হয়ে ওঠে। ব্যাপারটাকে অনেকটা সাইকোলজিক্যাল ভ্যাকসিনের মতো ভাবা যেতে পারে। যেমন ভ্যাকসিন অল্প জীবাণু দিয়ে শরীরকে বড় রোগের জন্য তৈরি করে, তেমনি তপস ছোট ছোট নিয়ন্ত্রিত অস্বস্তির মাধ্যমে মনকে জীবনের বড় চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত করে তোলে। আর এই আলোচনাটাই আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ দিকে নিয়ে আসে, সেটা হলো পার্সোনালাইজেশন বা ব্যক্তিগতকরণ। প্রাচীন জ্ঞান কিন্তু সবসময়ই এক মাপ সবার জন্য নয়, এই নীতিতে বিশ্বাসী। আয়ুর্বেদ মতে এর মূলে রয়েছে প্রকৃতিকে বোঝা। এই প্রকৃতি হল আমাদের প্রত্যেকের নিজস্ব অনন্য এক বায়োলজিক্যাল ব্লুপ্রিন্ট। এই প্রকৃতি তৈরি হয় মূলত ৩টে শক্তি বা দোষের ভারসাম্যের উপর ভিত্তি করে। এগুলো হল বাত, পিত্ত এবং কফ। সুতরাং মূল ব্যাপারটা হলো, কেন একজনের জন্য দীর্ঘ উপবাস খুব উপকারী অথচ আরেকজন তাতে দুর্বল হয়ে পড়েন, তার কারণ লুকিয়ে আছে এই দোষগুলোর মধ্যেই। সবকিছুই নির্ভর করে কার কোন দোষটা প্রধান তার ওপর। বেশ, তথ্য তো অনেক হলো। এবার চলুন একটু প্রায়োগিক দিকে নজর দিই। এই প্রাচীন জ্ঞানকে কাজে লাগিয়ে উপবাসের সময় শরীরকে কিভাবে সাহায্য করা যায় সেটা দেখা যাক। যেমন ধরুন শীতকারী প্রাণায়াম। এটা খুবই সহজ একটা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, কিন্তু এটা শরীর আর মনকে ঠান্ডা আর শান্ত রাখতে দারুণভাবে সাহায্য করে। একইভাবে শরণাগত আসনের মতো কিছু হালকা যোগাসনও খুব উপকারী। এই যে সামনের দিকে ঝুঁকে থাকা, এটা পিঠের পেশিগুলোকে প্রসারিত করে আর মেরুদণ্ডকে আরাম দেয়। কিন্তু উপবাস করাটা যতটা জরুরি, ঠিক ততটাই জরুরি হলো উপবাসটা ঠিকমতো ভাঙা। মানে কি খেয়ে উপবাস ভাঙা হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ। অনেকক্ষণ পর যখন খাবার পেটে যায়, তখন হজম প্রক্রিয়াটাকে ধীরে ধীরে আবার চালু করতে হয়। তাই এমন খাবার দরকার যা সহজে হজম হয়। সবচেয়ে জরুরি হল খুব অল্প পরিমাণে খাওয়া শুরু করা, শরীরে যাতে জলের অভাব না হয় সেদিকে খেয়াল রাখা, আর তারপর আস্তে আস্তে স্বাভাবিক খাবারের দিকে ফিরে যাওয়া। আর এখানেই আমরা প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞানের একটা অসাধারণ মেলবন্ধন দেখতে পাই। প্রাচীন শাস্ত্রে বলা হতো উপবাস শরীরের বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দেয়। আজকের দিনে বিজ্ঞান এই প্রক্রিয়াটাকেই একটা নাম দিয়েছে অটোফেজি। এটা হলো শরীরের নিজস্ব সেলুলার রিসাইক্লিং সিস্টেম, যা ক্ষতিগ্রস্ত কোষগুলোকে পরিষ্কার করে। এই অটোফেজির ধারণাটাই খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে উপবাস শুধু একটা ডায়েট নয়, এটা আসলে শারীরিক, মানসিক, এমনকি আধ্যাত্মিক সুস্থতার জন্য একটা শক্তিশালী উপায়, যা এই ৩টে দিককেই এক সুতোয় বাঁধে। তাহলে কি আমরা এভাবে ভাবতে পারি যে উপবাস মানে শুধু ওজন কমানো বা শরীরকে ত্যাগ করানো নয়, বরং উপবাসের আসল উদ্দেশ্য হয়তো নিজেকে আরও ভালোভাবে জানা, নিজের ভেতরের সত্তার সাথে সংযোগ স্থাপন করা? প্রশ্নটা হলো, উপবাসে আমরা কি হারাচ্ছি, তার চেয়ে বড় হলো আমরা নতুন কি খুঁজে পাচ্ছি।